অনেকেই আমাকে ভারতে অসাম্য বনাম আমেরিকায় সাম্য, অর্থাৎ আমেরিকায় যে ডিগনিটি অফ লেবার আছে, ছোট ছোট কাজগুলোকে সম্মানের চোখে দেখা হয়, ভারতবর্ষে সেটা হয় না। যারা ছোট কাজ করে তাদের ছোট লোক বলে, তাদেরকে নিচু চোখে দেখা হয়। এইটা নিয়ে আমাকে অনেকে বলতে বলেছেন। তো আমি দেখি আমি কিছু আপনাদের ইনফরমেশন দিতে পারি। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে প্রতিটা সভ্যতা এবং সমাজের একটা ডিএনএ থাকে। আপনার বডির যেমন একটা ডিএনএ আছে, তেমন একটা সমাজ এবং সভ্যতার ডিএনএ থাকে। তা আমেরিকান সমাজ এবং সভ্যতার ডিএনএ হচ্ছে প্রোটেস্ট্যান্ট ধর্ম। তো আমেরিকা কীভাবে তৈরি হয়েছিল না, ইংল্যান্ডের রাজা ছিলেন স্বৈরাচারী, চার্চ অফ ইংল্যান্ড বলে। চার্চ অফ ইংল্যান্ড ছিল অনেকটা ক্যাথলিকদের মতো, যারা খুব কন্ট্রোল করতো আর কি মানুষের জীবনকে। তো প্রোটেস্ট্যান্টদের এই ব্যাপারটা সহ্য হয়নি, তারা রাজার এই ব্যাপারটাকে সহ্য করতে পারছিল না। তো রাজা দেখলে এরা বিদ্রোহী হয়ে উঠছে। রাজা বলল যে চলো এদেরকে ধরে আমেরিকায় পাঠিয়ে দেওয়া যায়। তো তাদেরকে বলা হলো, ভাই তোমাদের উপর আমি অত্যাচার করবো না, তোমরা আমেরিকায় একটা বিশাল ভূখণ্ড আবিষ্কার হয়েছে, ওখানে চলে যাও, ওখানে গিয়ে তোমরা তোমাদের মনের মতো সমাজ তৈরি করো। তো প্রোটেস্ট্যান্টরা যেহেতু বিশ্বাস করতো যে প্রত্যেকটা মানুষের অ্যাকচুয়ালি সেলফ ডেভেলপমেন্ট দরকার, এবং তাদের বক্তব্য হচ্ছে যে ধর্ম নৈতিকতা যাই হোক না কেন, পুরোটাই একটা মানুষকে নিজে শিখতে হবে, এবং কোনো একটা স্ট্রাকচার এবং যে রাজতন্ত্রের যে স্ট্রাকচার, পুরোহিততন্ত্রের যে স্ট্রাকচার, সেটার উপর বেস করলে হবে না। যার জন্যে আমেরিকায় প্রোটেস্ট্যান্টরা প্রথমেই হার্ভার্ড, প্রিন্সটন, এইসব আজকের দিনের যে নাম্বার ওয়ান সব ইউনিভার্সিটিগুলো দেখছেন, তারা এসেই প্রথমে আগে ইউনিভার্সিটি তৈরি করে দিল। কেন ইউনিভার্সিটি তৈরি করলো? কারণ তারা মনে করতো শিক্ষাই হচ্ছে মুক্তির পথ মানুষের। সো দ্যাটস দ্য কোর অফ আমেরিকান স্টার্টিং, রাইট? এর ফলটা আমরা দেখবো এটাই, যে যখন আমেরিকার সেটেলমেন্টের 150 বছর পর আমেরিকার স্বাধীনতার যুদ্ধ হচ্ছে, ওটা দ্যাট ইজ 1790, আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আমেরিকাকে যারা নেতৃত্ব দিচ্ছেন, থমাস জেফারসন, জন অ্যাডামস, জর্জ ওয়াশিংটন, তারা কিন্তু এই প্রোটেস্ট্যান্ট এনলাইটমেন্টের অংশ। থমাস জেফারসন আমেরিকার যে সংবিধান 200-250 বছর আগে লিখে গিয়েছিলেন, সেটা বাবা সাহেব কিন্তু আজ থেকে 75 বছর আগে ভারতে করতে পারলেন না। তাকে বাধা দেওয়া হয়েছিল। সোজা কথা বলতে গেলে সবাই ভাবে যে বাবা সাহেব আম্বেদকর ভারতের সংবিধান লিখেছিলেন। পুরো ভুল। বাবা সাহেব আম্বেদকর সংবিধান কমিটি, যেটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে, সেখানে গিয়ে ঘুমাতেন। এসব প্রচুর নথিপত্র আছে, কারণ তাকে কোনো সুযোগই দেওয়া হচ্ছিল না। তিনি শুধু ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, কিন্তু তার বক্তব্য, তার ইনপুট কংগ্রেস নিতেই রাজি ছিল না। একটা দেশের হৃদয় হচ্ছে তার সংবিধান। আপনি বলবেন ভারতের সংবিধানে তো সবাইকে ইকুয়াল করে দিয়েছে। বললাম, ভাই, করা আর অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন, দুটোর মধ্যে আলাদা পার্থক্য আছে। আমেরিকান সংবিধানে ইমপ্লিমেন্টেশনটাও বলা আছে যে কী করে মানুষ ইকুয়াল হবে, কিন্তু মানুষ আনইকুয়াল। সেখানেও ধনতন্ত্রের বৈষম্যের জন্য মানুষ আনইকুয়াল। রাস্তাঘাটে অপোজ বিক্রি আছে, সব আছে, কিন্তু মানুষের ডিগনিটিটা কিন্তু ইকুয়াল। সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা ভারতের ক্ষেত্রে আমরা দেখি যে হয় না। এটাই কিন্তু একটা দেখার বিষয় যে কেন হচ্ছে না ভারতের দিকে। তো এর ফলে যেটা হবে, যে থমাস জেফারসন এবং জর্জ ওয়াশিংটন যখন আমেরিকা নতুন রাষ্ট্র তৈরি করছেন, সংবিধান দিচ্ছেন, সুপ্রিম কোর্ট তৈরি হচ্ছে, তারা যেহেতু খুব এনলাইটেনমেন্টের অংশ, তারা যেভাবে আমেরিকাটাকে তৈরি করার সুযোগ পেলেন, ভারতবর্ষে যারা অ্যাকচুয়াল রাজনৈতিক বিশেষজ্ঞ ছিলেন, যেমন বাবা সাহেব আম্বেদকর, যাকে আমি মনে করি ভারতের শ্রেষ্ঠ পলিটিক্যাল সায়েন্টিস্ট, তিনি কোনো স্কোপই পেলেন না। স্কোপ পেলেন কি? কংগ্রেসের নেতারা নিজেদের মতো করে সংবিধান লেখা শুরু করলো, যেখানে সংবিধানের সবচেয়ে বড় বিশেষজ্ঞ ভারতেই ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, বাবা সাহেব আম্বেদকর আমেরিকান সংবিধানে, আমেরিকান কনস্টিটিউশনের ওপরই পিএইচডি করেছিলেন, এবং বাবা সাহেব আম্বেদকরের যিনি পিএইচডি থিসিস গুরু, তিনি আমেরিকান সংবিধানের লিভিং লেজেন্ড, মানে সবচেয়ে নাম্বার ওয়ান এক্সপার্ট ছিলেন। সুতরাং বাবা সাহেব আম্বেদকর আমেরিকান সংবিধান ইন অ্যান্ড আউট জানতেন, এবং তিনি পছন্দ করতেন, কিন্তু পারলেন না, কারণ তাকে সেই সুযোগটাই দেওয়া হলো না। প্রথমত তাকে তো কনস্টিটিউশন লিখতে নেওয়াই হয়নি। মহাত্মা গান্ধী চাপ দিয়ে ঢুকিয়েছিলেন। কংগ্রেস তাকে একদমই পছন্দ করতো না, লেট মি বি ভেরি ক্লিয়ার। তাকে জোর করে ঢোকানো হয়েছিল, আর তারপর তিনি সেটা করতে পারলেন না। তার ফলে আজকে কী হয়েছে ভারতবর্ষে, যে ভারতবর্ষের সংবিধানে শুধু বড় বড় কথা মুখে লেখা আছে, কিন্তু সেই ওই ধরুন সেই সাম্যবাদ,
সেই ডিভিশন অফ পাওয়ার। অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনাকে আরেকটু ভালো করে বোঝায় যে সমাজে অসাম্য কেন আসে। সমাজে অসাম্য এই কারণে আসে, তার কারণ কিন্তু ক্যাপিটালিজম বলতে পারেন, আরও অনেক কিছু বলতে পারেন, কিন্তু ক্যাপিটালিজম বা সোশ্যালিজম যাই হোক না কেন, দুটো সমাজেই বিশাল রকমের অসাম্য আছে, ক্ষমতার অসাম্য আছে, এটা নিয়ে কোনো অস্বীকার করে লাভ নেই। তো তাহলে কি হচ্ছে যে একটা সমাজে অসাম্য আসে কিন্তু ক্ষমতার থেকে, অর্থাৎ কোনো সমাজে যদি মানুষ বেশি ক্ষমতা পেয়ে যায়, যারা বেশি ক্ষমতা পাচ্ছে তারা অবভিয়াসলি অন্যের ওপর ছড়ি ঘোরাবে, এবং দ্যাট ইজ হোয়াট ইজ দ্য রুট কজ। তো এটাকে আপনি কাটাবেন কী করে, এটাই হচ্ছে মেন প্রবলেম। এইটাকে কাটানোর জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই, যেটা আমেরিকান সংবিধানে দেখাচ্ছে, সেটাকে বলছে ডিভিশন অফ পাওয়ার। অর্থাৎ কারুর হাতে একছত্র ক্ষমতা দেওয়া যাবে না, ক্ষমতার ভাগ থাকতে হবে। সো দ্যাট বিকাম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এবার এই ক্ষমতার ভাগের জন্য আমেরিকায় পাওয়ারটা অনেকটা রেস্ট্রেন্ট থাকে। ভারতবর্ষে সেটা হচ্ছে না। ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এদের হাতে পুলিশ থেকে শুরু করে সব কিছুই তুলে দেওয়া হয়েছে, যার ফলে যার হাতে রাজনৈতিক ক্ষমতা, যখন রাজনৈতিক ক্ষমতা আসছে সে লুটোপুটে নিচ্ছে। ঠিক আছে, কিন্তু তারপরেও ভারতীয় সমাজে যে কাস্টিজমটা ছিল, যার জন্যে মানে বহুদিন থেকে অসাম্য ব্যাপারটা ছিল কাস্টিজমের কারণে, সেটা তো ঠিকঠাকভাবে জিরোর দিকে যায়নি, আরও বিকট একটা রূপ নিয়েছে। এখন এখানে বেসিক্যালি যেই রাজনৈতিক ক্ষমতা পাবে সেই এলিট ক্লাস। ঠিক আছে, তার সাথে সেটা মানে একটা লোকের ক্ষমতা যে আছে ভার্সেস যার ক্ষমতা নেই, তার মধ্যে অসাম্যটা বিশাল হয়েছে, যেটা আমেরিকার ক্ষেত্রে সত্য নয়। আমার ওখানে যারা প্রচুর কাউন্সিলর, সেনেটার আছেন, ধরুন আমাদের ওই ডিস্ট্রিক্টে অনেকে আমি চিনি, তাদের সাধারণ মানুষের মতোই থাকেন, কারণ তাদের হাতে অত ক্ষমতা দেয়নি ওখানকার সংবিধান। তো আমার মতে যেটা হয়েছে, একটা অনেকেই ব্রাহ্মণ্যবাদের কথা বলবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলবেন, কিন্তু দেখুন সোসাইটি ওভাবে তৈরি হয় না। সোসাইটি তৈরি হয় পলিটিক্সের উপর, তার কনস্টিটিউশনের উপর। আর এই বাবা সাহেব আম্বেদকরকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হতো ভারতের কনস্টিটিউশন তৈরি করার জন্য, তাহলে ভারতে আমেরিকার মতো একটা সমৃদ্ধ জায়গা, সাম্যবাদী জায়গা, যেখানে লোকজনের ডিগনিটি অফ লেবার এগুলো কিন্তু থাকতো। বিকজ কি, যে এই যে ডিগনিটি অফ লেবার তখনই থাকে না যখন মানুষের মধ্যে একটা ক্লাস স্ট্রাকচার তৈরি হয় ফ্রম দ্য পাওয়ার স্ট্রাকচার। কারণ পাওয়ার স্ট্রাকচারটা ধনসম্পত্তি বা মানে ক্যাপিটালিজমের আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ থেকেও যেমন আসে, তেমন রাজনৈতিক ক্ষমতা থেকেও আসে। যেমন ধরুন, আমি আবার বলছি, সমাজতান্ত্রিক দেশগুলোতেও কিন্তু আনইকুয়াল ব্যাপার স্যাপার ছিল। সোভিয়েত ইউনিয়নেও কমিউনিস্ট পার্টির একজন নেতার একটা সাধারণ মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতো, বিকজ দ্য ডিফারেন্স ওয়াজ ফ্রম দ্য পলিটিক্যাল স্ট্রাকচার। তো এই সাম্যবাদটার মেইন লক্ষ্য কিন্তু বেসিক্যালি পাওয়ার স্ট্রাকচারের যে ইনইকুয়ালিটি সেটাকে কমানো। একটা পাওয়ার স্ট্রাকচার থাকতেই হবে, না হলে তো সমাজ চলবে না, কিন্তু সেটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখাটাই কিন্তু মেন ব্যাপার, এবং সেটা না হলে হবে না। দ্যাট ইজ হোয়াট দ্য মেন থিং।